ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের 894 পেজের ম্যাথামেটিক্সের প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমত 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের যে শর্ট প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো 1-এর দাগের 1-এর যে প্রশ্নটা সেটা ছিল বার্ষিক 5% সরল সুদের হারে x টাকার মাসিক সুদ 1 টাকা হলে x এর মান কত বলে একটা অপশান দেওয়া আছে, মাল্টিপল চয়েস প্রশ্ন। এটা দেখো, বার্ষিক 5% সুদের হারে x টাকার 1 মাসের সুদ কীভাবে বের করতে হয়? সুদের হার, আসল এবং সময়টা গুণ করে 100 দিয়ে ভাগ। কিন্তু এখানে সময়টা বছরে এককে থাকতে হবে, কিন্তু এখানে সময়টা মাসে আছে বলে তাই এখানে মাসটাকে 12 দিয়ে ভাগ করে বছর করে নিলাম। তাহলে এটাই হলো সুদ। কিন্তু বলে দিয়েছে যে সুদ নাকি 1 টাকা, তাই শর্তানুসারে এটা সমান 1। এখান থেকে আমরা যদি সরল করি কাটাকুটি করে এক্সের মান হচ্ছে 240 টাকা, অর্থাৎ অ্যান্সারটা আমরা সি 240 বলবো। এবারে 1-এর দাগের 2-এর যে প্রশ্নটা সেটার উত্তর দিচ্ছি। দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6 1/5 1/4। বছরের শেষে মোট লাভ 37,000 টাকা বলে দেওয়া আছে। তৃতীয় বন্ধুর লাভ কত হবে? অর্থাৎ 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে, একটা লাভ বলে দেওয়া আছে। 3 বন্ধুর মধ্যে তৃতীয় বন্ধু মোট লাভ্যাংশ কত পাবে সেটা বলতে বলা হচ্ছে। তাহলে মূলধনের অনুপাতটা যেহেতু ভগ্নাংশের আকারে দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই অনুপাতকে সরল আকারে প্রকাশ করা। তাই 6, 5, 4-এর লসাগু বের করে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেওয়া। তাহলে 6, 5, 4-এর লসাগু কত? 60। তাই 60 দিয়ে আমরা প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দিচ্ছি। অনুপাতের প্রত্যেকটা পদকে গুণ করে দেওয়া হচ্ছে, তাই 60 দিয়ে গুণ করো 10 হবে, 60 দিয়ে গুণ করলে 12, 60 দিয়ে গুণ করলে 15। এবার দেখো, মোট লাভ হচ্ছে এত টাকা। তাহলে লাভটা কি হয়? মূলধনের অনুপাতেই ভাগ হবে। তাই তৃতীয় বন্ধুর লাভ হবে মোট লাভ গুণিতক তৃতীয় বন্ধুর যে আনুপাতিক ভাগাহার। মোট ভাগাহার কত? 37 ভাগের মধ্যে 15 ভাগ পাবে, তাই এখানে 15/37 লেখা হয়েছে। এবার এটাকে কাটাকাটি করো, 37 কেটে যাচ্ছে, তাই 15,000 টাকাটা অ্যান্সার হবে। তাই অপশানটা এ অ্যান্সার। এবারে 1-এর দাগের যে 3-এর যে প্রশ্নটা সেটা দেওয়া আছে x² - 6x + a = 0। এই সমীকরণের একটা বীজ 4 হলে এর মান কত? দেখো, যেহেতু বলে দিচ্ছে একটা বীজ 4 প্রশ্নে বলে দেওয়া আছে, তাই এক্সের জায়গায় যদি 4 বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ এক্সের জায়গায় 4 বসালে সমীকরণের বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান হবে। তো এক্সের জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে 4² 6 × 4 + a = 0। 0 তো ডান দিকে ছিল, এখান থেকে তোমরা সরল করবে, এর মান 8 হচ্ছে, তাই আমরা এখানে বলবো অ্যান্সার ডি। এরপরে 1-এর দাগের 4-এর প্রশ্নটা ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও হলো বৃত্তের কেন্দ্র। ডিসি এই উপচাপের উপর যে কোনো একটা বিন্দু P এবং কোণ BOD 160 ডিগ্রি বলে দেওয়া আছে। কোণ BPDর মান কত? BPD এই কোণটার মান কত জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে কোণ BPD সমান কত ডিগ্রি? ক্লিয়ার? দেখো, BCD চাপের উপর এই BOD এটা কি কেন্দ্রস্থ কোণ, আর BAD এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণের মান হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের মান যেটা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে। অর্থাৎ এটা দিয়ে 80 হয়, এটা 160, তাহলে যেহেতু এটা 160 দেওয়া আছে তার অর্ধেক হবে 80, তাহলে কোণ BADর মান হবে 80 ডিগ্রি। এবার লক্ষ্য করো, ABCD এটা কি প্রশ্নে বলেই দেওয়া ছিল, এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে কোণ এ আর কোণ সি এই মিলে হবে
180 ডিগ্রি, ঠিক আছে। কোণ এ আর কোণ সি এই দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। এবার দেখো যেহেতু কোণ এর মান দেওয়া আছে কত, 80 ডিগ্রি, আমরা কোণ এর মান কত পেয়েছি, 80 ডিগ্রি, তাহলে কোণ সির মান হবে 100 ডিগ্রি, 80 আর 100 মিলে হচ্ছে মোট 180 ডিগ্রি। ক্লিয়ার। আবার লক্ষ্য করো এই যে বিএডি ক্লিয়ার, এই চাপের উপর বিসিডি এবং বিপিডি এরা একই বৃত্তস্থ কোণ। তাহলে বিসিডি কোণ অর্থাৎ সি কোণের মানটা যদি 180 ডিগ্রি হয়, বিসিডি কোণের মান যদি 100 ডিগ্রি হয়, তাহলে বিপিডি কোণের মানটাও হবে 100 ডিগ্রি, যেহেতু বিপিডি এবং বিসিডি এরা একই বৃত্তস্থ কোণ। বিএডি চাপের উপর বিসিডি বিপিডি এরা একই বৃত্তস্থ কোণ, তাই উভয়ই 100 ডিগ্রি করে হবে। তার উত্তরটা হবে 100 ডিগ্রি। ক্লিয়ার। এরপরে একের দাগের যে 5 প্রশ্নটা, একটি নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। কি বলে দেওয়া আছে, একটি গোলকের আয়তনের সাংখ্যমান এবং বক্রতলের ক্ষেত্রফল এদের সাংখ্যমান সমান হলে তাহলে ব্যাসার্ধ কত। তাহলে মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক, মনে করে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে শর্তানুসারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr² সমান হচ্ছে 4/3 πr³। অতএব আর এর মান কত হচ্ছে 3, কাটাকাটি করো, তাই অ্যান্সারটা হবে 3, অর্থাৎ ব্যাসার্ধ 3। এরপরে একের দাগের যে 6 প্রশ্নটা, সেটা হচ্ছে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের, তাহলে একটা বৃত্ত তার 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা এর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত। তাহলে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, 10 সেমি একটা জ্যা, বলছে কেন্দ্র থেকে এই জ্যায়ের লম্ব দূরত্ব বলতে লম্ব দূরত্বই বোঝায়, লম্ব দূরত্ব কত হবে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। লক্ষ্য করো যেহেতু এবি একটা জে এবং কি হচ্ছে না ও ডি লম্ব, তাহলে কেন্দ্রগামী যদি লম্ব টানা হয় এবির উপর জ্যায়ের উপর, তাহলে কি হয়, ওই রেখাটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় তাহলে জ্যাটা সমান দুভাগে বিভক্ত হয়। তাহলে এডি আর ডিবি এরা প্রত্যেকে 5 সেমি করে হবে। এবার লক্ষ্য করো ও এ ডি এই যে ত্রিভুজটার ডি কোণ তো 90 ডিগ্রি, আর এও কত আছে 13 সেমি, আর এ ডি কত 5 সেমি, তাহলে ওডি কত হবে না, এটা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার এও হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে অতিভুজ নয় আমাদের লম্ব দৈর্ঘ্য ওডি সমান হবে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √13² - 5² সরল করলে হচ্ছে 12 একক। ক্লিয়ার। তাই উত্তর এ 12 একক হবে। এবারে 2 দাগের যে শূন্যস্থান পূরণ করাগুলো ছিল, কি দেওয়া আছে, কোনো ব্যবসায় রাম 160 টাকা এবং রহিম 8 মাসের জন্য 1000 টাকা নিয়োগ করেছে, উভয়ের লাভের অংশ সমান। রামের টাকা ব্যবসায় কত মাস কেটেছিল সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে রাম 160 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, রহিম 1000 টাকা দিয়ে 160 নয় 1600 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং রহিম 1000 টাকা দিয়ে 8 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করেছিল। কিন্তু রাম কত দিনের জন্য নিয়োগ করেছিল জানা যায়নি, বলে দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি উনি x মাসের জন্য নিয়োগ করেছে। এবার কি না, যে বলেছে লাভের অংশ সমান, লাভের অংশ যেহেতু সমান তার মানে 1 মাস হিসাবে যে দুজনের মূলধন ছিল
এক মাস হিসাবে দুজনের মূলধনের অনুপাত সমান। তাহলে এক মাস হিসাবে রামের মূলধন কত? 1600 টাকা। এক্স মাস কেটেছে, তাহলে 1600 ইন্টু এক্স। আর রহিমের 1000 টাকা 8 মাস কেটেছে, তাহলে 1000 ইন্টু 8 এত টাকা। তাই 1600 এক্স সমান 1000 এক্স। এখান থেকে আমরা সরল করে পাবো এক্সের মান 5। এখান থেকে সরল করে পেলাম এক্সের মান 5। অর্থাৎ রামের টাকা 5 মাস কেটেছিল আমরা বলতে পারি। এবারে 2 দাগের 2-এর যে প্রশ্নটা সেটা কি দেওয়া আছে দেখো, a/3 b/4 c/7 এটা দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে a প্লাস বি প্লাস সি ভাজিতক সি, এইটার মান কত। দেখো উত্তরটা দিচ্ছি, যেহেতু a/3 সমান b/4 সমান c/7 সমান আমরা ধরে নিচ্ছি কে, এটা নট ইজিক্যাল টু 0, কে নট ইজিক্যাল টু 0 আমরা ধরে নিচ্ছি একটা ধ্রুবক। তাহলে a সমান কত হবে 3k, b সমান 4k, c সমান 7k। এইবারে a প্লাস বি প্লাস সি ভাজিতক সি, এখানে এ বি সির মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে মানটা হবে 2, অর্থাৎ অ্যান্সারটা হবে এখানে 2। এবারে 2 দাগের যে 3-এর প্রশ্নটা দেওয়া আছে সেটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে একটা বৃত্ত তার কেন্দ্র ও, এবি এবং সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি এবং সিডি দুটো যে এদের দৈর্ঘ্য সমান, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে কোণ এ ও বি, এই কোণটার মান দেওয়া আছে 50 ডিগ্রি, ক্লিয়ার। এ ও বি কোণের মান 50 ডিগ্রি হলে সিওডি অর্থাৎ সিওডি কোণের মান কত হবে। দেখো এই ধরনের প্রশ্ন অনেক ক্ষেত্রে দেখা যায়, যেহেতু আমরা জানি সমান সমান যে কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যে যদি যে হয় তারা বৃত্তের কেন্দ্রে সমান মানের কোণ উৎপন্ন করবে। তাহলে এবিটা যেহেতু কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে সিডিটাও বৃত্তের কেন্দ্রে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এও বি সমান সিওডি সমান 50 ডিগ্রি হবে, অর্থাৎ অ্যান্সারটা হবে 50 ডিগ্রি। এবারে 2 দাগের 4 লক্ষ্য করো, কে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 12k সমান 0, কেটা নট ইজিক্যাল টু 0 বলে দেওয়া আছে। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান বলে দেওয়া আছে, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান, তাহলে কে এর মান কত। দেখো বীজদ্বয়ের সমষ্টি কি জানি আমরা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 যদি হতো, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হতো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বির জায়গায় কত দেওয়া আছে -6, তাহলে মাইনাস অফ বি বাই এ অর্থাৎ মাইনাস অফ -6/k, এই করে হলো 6/k, ক্লিয়ার। এবার গুণফলের মানটা কত হয় সি বাই এ, সির জায়গায় এখানে আছে 12k, এর জায়গায় আছে কে, তাহলে 12k/k, এখানে সরল করলে হলো কে, কে কেটে দিচ্ছি এই কারণে কে নট ইজিক্যাল টু 0 প্রশ্নে বলে দেওয়া ছিল। তাহলে শর্তানুসারে কি বলে দেওয়া আছে না বীজদ্বয়ের সমষ্টি সমান বীজদ্বয়ের গুণফল, তাহলে 6/k ইজিক্যাল টু 12, এখান থেকে সরল করলে আমরা কে এর মান হাফ পাবো, উত্তরটা কে এর মান হাফ। এবারে 2 দাগের 5-এর প্রশ্নটা দেওয়া আছে, দেখো একটি চোঙের 2 দাগের 5, একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। চোঙের আয়তনের সূত্র πr²h, আমরা জানি এটা। আর এর মান কি হয় না চোঙের ব্যাসার্ধ, এই হচ্ছে চোঙের উচ্চতা। এবারে যখন চোঙের বৃদ্ধি হচ্ছে ব্যাসার্ধ কত হচ্ছে না প্রশ্নে বলে দেওয়া আছে ব্যাসার্ধ ডবল হয়ে গেছে, অর্থাৎ আগে ছিল আর, এখন হয়ে গেল 2r। উচ্চতা না উচ্চতাও আগের দ্বিগুণ, আগে উচ্চতা কত ছিল h, এখন হলো 2h, তাহলে আয়তন কত না πr²h, সেই সূত্রে πr বলতে এখানে 2r², উচ্চতা আছে 2h, সরল করলে 8πr²h, তাহলে আগে ছিল πr²h, এখন হলো 8πr²h, অর্থাৎ আয়তন দেখেই বুঝতে পেরেলাম 8 গুণ, আগের 8 গুণ বৃদ্ধি পেয়েছে। এবারে 2 দাগের যে 6-এর প্রশ্নটা, 2 দাগের 6, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, দুটো বৃত্ত তারা পরস্পরকে ছেদ করেনি বা স্পর্শও করেনি, তাহলে বৃত্ত দুটির সর্বাধিক কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো
এই যে একটা স্পর্শক, এগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, কারণ এই স্পর্শকগুলোর একই দিকে বৃত্তের কেন্দ্র আছে। তাহলে এগুলো হচ্ছে সরল সাধারণ স্পর্শক দুটো। আর এই কোনাকুনি যেগুলো স্পর্শক আঁকা হয়েছে এগুলোকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তো এই তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে না, যে স্পর্শকের দুদিকে দুটো বৃত্তের কেন্দ্র থাকে। তাহলে তির্যক সাধারণ স্পর্শক হবে দুটো, সরল সাধারণ স্পর্শক হয় দুটো। তাহলে মোট সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 4টি। এবারে আমরা সত্য মিথ্যা অর্থাৎ 3-এর দাগের 5টা প্রশ্ন করতে হয়, 6টা দেওয়া থাকে। এই সত্য মিথ্যা প্রশ্নের উত্তর আলোচনা করব। √3 - 2 এর অনুবন্ধী করণী বলে দেওয়া আছে √3 + 2। এটা সত্যি না মিথ্যা বলতে হবে। এখন অনুবন্ধী করণী কাকে বলে না, যদি √3 - 2 আর √3 + 2 যদি অনুবন্ধী করণী হয় তাহলে এদের যোগফল হবে মূলদ সংখ্যা আর এদের গুণফল হবেও মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যোগফল কি মূলদ সংখ্যা? আমি দেখি তো না, যোগফল যে দুটো করণী √3 - 2 এর অনুবন্ধী করণী যদি √3 + 2 হয় তাহলে এদের যোগফল কি হচ্ছে না 2√3। 2 কেটে যাচ্ছে, এটা কি √3 যেহেতু অমূলদ সংখ্যা তাই রেজাল্টটা অমূলদ সংখ্যা, তাই এটা অনুবন্ধী করণী নয়, কারণ যেহেতু যোগফল অমূলদ সংখ্যা। যোগফল যদি মূলদ হতো এবং গুণফলও যদি মূলদ হতো তবেই আমরা বলতে পারতাম এটা অনুবন্ধী করণী, তাই উত্তরটা আমরা ফলস বলবো। 3-এর দাগের 2-এর যে উত্তরটা, প্রশ্নটা কি দেওয়া ছিল, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ সমান। তাহলে একটা শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, তার উচ্চতা যদি r হয়, ভূমির ব্যাসার্ধ r যেহেতু সমান বলে দেওয়া আছে। শঙ্কুর শীর্ষকোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে এই যে শীর্ষকোণ, এই শীর্ষকোণের মান কত ডিগ্রি হবে? দেখো ছবির দিকে লক্ষ্য করো, ADC এটা একটা সমকোণী ত্রিভুজ। ভূমি কত আর, যদি হয় উচ্চতাও আর, অর্থাৎ দুটো ভূমি এবং উচ্চতা দুটোই সমান, তাহলে এই কোণগুলো কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। এটা যদি 45 ডিগ্রি হয় একই হবে, এটাও 45 ডিগ্রি। তাহলে 45 আর 45 90, অর্থাৎ BAC কোণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সারটা আমি ট্রু বলবো। এবারে 3-এর দাগের 3-এর প্রশ্নের উত্তরটা দেখো, আসল এবং সময় অপরিবর্তিত থাকলে মোট সুদ ও বার্ষিক শতকরা সরল সুদের হার ব্যস্ত অনুপাত থাকে। আসল এবং সময় যদি ঠিক থাকে তাহলে মোট সুদের মান বা মোট সুদ এবং বার্ষিক শতকরা সুদের হার এরা নাকি পরস্পর ব্যস্ত সমানুপাতে থাকবে না বলেছে। দেখি আমরা কি জানি, আমরা সুদ সমান কি জানি, আসল সময় এবং সুদের হার গুণ করে 100 দিয়ে ভাগ করতে হয়। যেহেতু আসল আর সময় পরিবর্তন হয়নি তাহলে আসল সময় আর 100 এগুলো তো ধ্রুবক হয়ে গেল। তাহলে সুদ কি হবে? সুদ সমানুপাত বার্ষিক সুদের হারও হওয়া উচিত, তাহলে সরল সম্পর্ক থাকা উচিত, কিন্তু বলে দিচ্ছে ব্যস্ত সমানুপাত, তাই অ্যান্সারটা আমি ভুল বলছি। ঠিক আছে। 3-এর দাগের এবারে 4-এরটা লক্ষ্য করো, প্রশ্নটা কী দেওয়া আছে, বৃত্তের অন্তস্থ একটা বিন্দু P। তাহলে একটা বৃত্ত, তার ভিতরে তার একটা অন্তস্থ বিন্দু P বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কটি? তাহলে বৃত্তের ভিতরে একটা বিন্দু P, এই বিন্দু থেকে বৃত্তের উপর কি স্পর্শক অঙ্কন করা যাবে? যদি করা যায় তাহলে স্পর্শকের সংখ্যা কটি হবে? প্রথমত বৃত্তের ভিতর থেকে কোনো বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করা যায় না, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন করা যায়, তাই এক্ষেত্রে উত্তরটা ফলস হবে। 3-এর দাগের যে 5-এর প্রশ্নটা দেখো কী দেওয়া আছে না, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন, না কমপক্ষে 2 জন হলেই একটা ব্যবসা করা যায়। একটা অংশীদারি ব্যবসায় মিনিমাম 2 জন লাগে, 3 জনের দরকার নেই। 3 জন থাকতে পারে কিন্তু কমপক্ষে 2 জন লাগবে। এখানে বলেছে কমপক্ষে 3 জন লাগবে, তাই অ্যান্সারটা ফলস। 6-এর দাগের যে প্রশ্নটা দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে √3 + 1, এক্সের মান দেওয়া আছে √3 + 1, তাহলে বলেছে x + 1/x এর মান কত হবে? দেখো যেহেতু দেওয়া আছে x এর মান √3 + 1, তাহলে 1/x এর মান কত? 1/x এর মান বসানো √3 + 1 সমান, এটা করণী নিরসন করো। তাহলে √3 + 1 আছে বলে উপর নিচে √3 - 1 দিয়ে গুণ করলাম, তাহলে লবে √3 - 1 হলো, আর হরে কি হলো a + b a - b সূত্র হয়ে যাবে,
এখানে √3 + 1 আর √3 - 1 গুণ করলে কত হচ্ছে a² - b² মানে √3 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। সরল করো, নিচে 2 হচ্ছে আর উপরে √3 - 1 আগে থেকে ছিল। এটাই হচ্ছে এই 1/x এর মান। এবার যোগ করো, x + 1/x এর মান হচ্ছে এই দুটোর মান যোগ করলে যেটা হয়, এটা অর্ডিনারি যোগ নিয়মে করেছি, লসাগু 2 করলে সরল করলে হচ্ছে 3√3 + 1/2, কিন্তু অ্যান্সারটা বলছে 2√3, তাই অ্যান্সারটা ফলস। ক্লিয়ার? এবারে 4 দাগের দেখো 2 নাম্বার করে 10টি প্রশ্ন দেওয়া আছে। তো আজকে আমরা দেখি কতগুলো প্রশ্ন আলোচনা করতে পারি। 4 দাগের 1-এর যে প্রশ্নটা, বার্ষিক 6.14% সরল সুদের হারে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে সুদের হার কত না 6.14%, কত বছরে দ্বিগুণ হবে। এই ধরনের প্রশ্নের উত্তর আমরা খুব সহজে উত্তর দিতে পারি একটা টিপস মনে রাখলে। সেই টিপসটা আমি লাস্টে বলবো কীভাবে করতে হয়। তো আমরা অর্ডিনারি নিয়মটাই করছি আগে। তো মনে করি আসল হচ্ছে x টাকা, সময় ধরা যাক y বছর, সুদের হার 6.14 বছর বলে দেওয়া ছিল। তাহলে সুদ কত হবে না, সুদ কী হয়, এই তিনটা গুণ করে আসল, সময় আর সুদের হার গুণ করে 100 দিয়ে ভাগ করতে হয়। এবারে দেখো সুদ হয় এটা, কিন্তু বলছে যেহেতু সুদ আর আসল মিলে ডবল হবে, তার মানে আসল যদি x হয় সুদও হবে x টাকা। তাই জন্য আমি শর্তানুসারে যে সুদটা বেরিয়েছে সেই সুদটা আসলের সঙ্গে সমান হয়ে গেছে। এখান থেকে আসল তো x, তাই x এর সঙ্গে সমান হয়েছে, কারণ যেহেতু বলে দেওয়া হয়েছে যে সুদ আসলে ডবল হবে, তার মানে সুদটাই আসল হয়ে গেছে। এখান থেকে সরল করো, y এর মান বেরালো কত 100/6.14, এটাকে সরল করলে 16 বছর, অর্থাৎ 16 বছরে দ্বিগুণ হবে। এটাকে যদি সরল করি দেখো 16 বছরে দ্বিগুণ হবে। এবার এই ধরনের প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় কট করে, সেটা কীভাবে করতে হবে না 100 বার্ষিক সুদের হার। তাহলে উত্তরটা হবে 100 বার্ষিক সুদের হার কত ছিল 6.14, তাহলে উত্তরটা হবে 100/6.14। যদি ওই টাইপের অঙ্ক যদি বলতো 8% সরল সুদের হারে কত টাকা কত বছরে দ্বিগুণ হবে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে উত্তরটা আমরা কি বলতাম 100 সুদের হার মানে 8 দিতাম। এই ধরনের প্রশ্নে এইভাবেই শর্ট প্রশ্নের উত্তরটা দেবে। এবারে 4 দাগের 2-এর যে প্রশ্নটা, 4 দাগের 2 কি বলে দেওয়া আছে দেখো, এ একটা ব্যবসায় এ এবং বির মূলধনের অনুপাত 1/3:2/5, এটাকে আমি সরল করে ফেলেছি 5:6, 15 দিয়ে গুণ করে দিলে যেটা হয় 5:6। এবারে বি এবং সির মূলধনের অনুপাত বলে দেওয়া আছে 3:5। এটাকে আমি দেখো বির মান 6 আছে বলে এখানে, তা আমি 6 করব বলে এখানে 3 দিয়ে দুদিকে গুণ করে দিয়েছি, তাহলে 6:10। তাহলে এ যদি 5 হয়, বি 6, আবার বি 6 হলে সি হচ্ছে 10, তাহলে a:b:c কত 5:6:10। এর মান 5 হলে বির মান 6, আর বির মান 6 হলে সির মান 10। অলরেডি দেখে এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাই উত্তরটা হবে 5:6:10। এবারে 4 দাগের 3 বলছে সমাধান না করে কে এর মান যে সকল মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 9x² + 3kx + 4 = 0 হবে। তাহলে কি হচ্ছে কথাটা, সমাধান না করে বলতে হবে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো বাস্তব এবং সমান হবে। তার বাস্তব এবং সমান হবে কখন, যদি একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটো বাস্তব এবং সমান হতে হয়, তাহলে নিরূপকটাকে কী করতে হবে 0 হতে হবে, ঠিক আছে। নিরূপকটাকে কী করতে হবে 0 হতে হবে। নিরূপক কীভাবে বের করা হয় না ax² + bx + c = 0, এইরকম যদি সমীকরণটা থাকতো, নিরূপকটা হতো b² - 4ac। এখানে b বলতে কে আছে 3k, তাহলে 3k² - 4ac, 4 × 9 × 4, ঠিক আছে। b² - 4ac এর মান = 0 হবে, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান। এখান থেকে সরল করো, সরল করলে আমরা k² মান পাবো 16, কে এর মান হচ্ছে 4, তাই আমরা k² মান হচ্ছে কত 16, কে এর মান হচ্ছে তাহলে +-4 দিতে পারি আমরা, ঠিক আছে। কে এর মান হবে +-4, +-4টা অ্যান্সার হবে। ক্লিয়ার? এবারে দেখো 4 দাগের
যে 4-এর প্রশ্ন দাগের উত্তরটা, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ দুটো ত্রিভুজ, এর পরিসীমা যথাক্রমে 36 এবং 18। তাহলে প্রথমটার পরিসীমা 36, দ্বিতীয়টার পরিসীমা হচ্ছে 18। এবিসি ত্রিভুজ এবং ডিই ত্রিভুজ এরা সদৃশ, অর্থাৎ অনুরূপ, দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, এটাও বলে দেওয়া হলো। এবং বিসি এবং ইএফ অনুরূপ বাহু, বিসির অনুরূপ বাহু হচ্ছে ইএফ, প্রশ্নে বলে দেওয়া হলো। এবার বিসি যদি 9 হয় তাহলে ইএফ এর মান কত, প্রশ্নে বলে দিয়েছি। দেখো, যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে আমরা কি বলতে পারি না, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, বাহুগুলোর অনুপাত এদের পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হয়। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা প্রপার্টিতে দেখতে পেয়ে যাবে। তাহলে বিসি ইজ টু ইএফ যা অনুপাত হবে, ত্রিভুজ দুটোর অনুপাত পরিসীমার অনুপাত তাই হবে। তাই 9/EF সমান 36/18। এখান থেকে ইএফ এর মান 9/2 অর্থাৎ 4.5, অর্থাৎ ইএফ এর মান হবে 4.5 সেন্টিমিটার। 4 দাগের যে 5-এর প্রশ্নটা দেখো, 4 দাগের 5, ত্রিভুজ এবিসি এর একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, তার এবির মান বলে দেওয়া আছে 2a - 1, এসির মান দেওয়া আছে 2 × √2a। এই দেখো, বর্গমূলের ভিতরে কিন্তু 2a আছে, ঠিক আছে, প্রিন্টিংটা একটু ভুল আছে, 2 × বর্গমূলের ভিতরে 2a হবে। এবং বিসির মান দেওয়া আছে, বিসির মান 9 সেমি হবে না, বিসির মান হবে 2a + 1 সেমি। প্রশ্নে এটা ভুল দেওয়া আছে, তাহলে কোণ বিএসির মান কত হবে? তাহলে আরবার রিপিট করছি, একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, যার এবির বাহুর মান দেওয়া আছে 2a - 1, এসি বাহুর মান দেওয়া আছে 2 × বর্গমূলের মধ্যে 2a আছে, ক্লিয়ার। আর বিসি বাহুর মান দেওয়া আছে 2a + 1 সেন্টিমিটার। প্রশ্নে দেওয়া আছে 9 সেমি, 9 সেমি হবে না, 2a + 1 সেন্টিমিটার হবে। প্রশ্ন কি না, কোণ বিএসি এই কোণটার মান কত জিজ্ঞাসা করা হচ্ছে। এখন এই কোণটার মান কত, তাহলে এই কোণ সংলগ্ন যে দুটো বাহু এবি এবং এসি, তাহলে আমরা কি করব, এবি স্কোয়ার আর এসি স্কোয়ারের মানটা বের করে দেখি কি হয়। তাহলে এবির হোল স্কোয়ার আর এসির হোল স্কোয়ারের মান বের করা হচ্ছে। এবির হোল স্কোয়ার মানে 2a - 1 এর হোল স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে 2 × √2 এর হোল স্কোয়ার। সরল করে যাও, হোল স্কোয়ারের সূত্রে ভাঙো, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এই সূত্রে ভাঙা হলে 3টা পদ পেলাম। আর এটাকে সরল করলে 8a। এবার এটাকে সরল করি, দেখতে পাচ্ছি 4a স্কোয়ার + 1 + 4a। এটা মানে কি, এটা মানে যে 2a + 1 এর হোল স্কোয়ার, 2a + 1 মানে তো বিসি, অর্থাৎ বিসি স্কোয়ার। তার মানে কি দেখতে পেলাম, কোণ সংলগ্ন যে দুটো বাহু এবি আর এসি, তাদের বর্গের সমষ্টি কি হচ্ছে, আর একটা বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে, বিসি স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি পিথাগোরাসের সূত্র থেকে এই কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণের মান 90 ডিগ্রি আমরা জানি তো, অতিভুজ স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, সেখানে এটা দেখতে পাচ্ছি। এবারে 4 দাগের 6, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলকে গলিয়ে 1 সেমি ব্যাসের কটি গোলক পাওয়া যাবে। নোট করো কথাটা, কি বলা আছে, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলক, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসের কটি গোলক পাওয়া যাবে। তাহলে দেখো, যে গোলকটাকে গোলাবো তার আয়তন কত হয়, 4/3 পাই ব্যাসার্ধের কিউব, আর এর কিউব। বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তনকে আমাদের ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করতে হবে। এবার ছোট গোলকের আয়তন কি হয়, মানে 1 সেমি ব্যাসের, নোট করো 1 সেমি ব্যাস আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, 1/2 হবে। তাহলে এখানে হবে 4/3 পাই 1/2 হোল কিউব, ক্লিয়ার। এবারে 4/3 পাই কেটে যাবে, তাহলে 8-এর কিউব মানে 512, আর এখানে 1/2, এখানে আরও 8 বাড়বে, তাহলে উত্তরটা হবে 512 × 8। তাহলে গোলকের সংখ্যা হবে 4096টি। এখানে 1 সেমি ব্যাসের গোলক বলে দেওয়া আছে, ব্যাসার্ধ তাহলে 1/2 হবে, এটা স্বাভাবিকভাবে মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি। এবারে 4 দাগের 7-এর যে প্রশ্নটা আছে, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে 20 বছরে কত গুণ হবে। নোট করো, একটা টাকা 5 বছরে দ্বিগুণ হচ্ছে,
তাহলে 20 বছর পরে কত গুণ হবে? তো ধরি আসল পি টাকা আর সময় এন, মানে 5 বছর, এন এর মান এখানে 5 বছর বলে দেওয়া আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার ধরে নিচ্ছি R%। চক্রবৃদ্ধি সুদের হার এখানে দেওয়া ছিল না, তাই আমি ধরে নিচ্ছি R%, আর আসলটা ধরে নিলাম পি টাকা, সময়টা এখানে এন বছর, তো এখানে এন এর মান 5 অলরেডি প্রশ্নে বলে দেওয়া ছিল। তাহলে 5 বছর পরে সুদে আসলে বা সমৃদ্ধি মূল্যের যে ভাষাটা আমরা বলি, সূত্র কি হয়? পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এন হয়। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে পি বলতে পি আছে আসলটা, আর আর বলতে এখানে সুদের হার আরই আছে, ঠিক আছে। এনের জায়গায় আমি 5 লিখেছি, কিন্তু বলে দিচ্ছে কি না সুদ আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদ আসল বলে যেটা আমাদের বেরিয়েছে এটা সমান আসলের দ্বিগুণ, অর্থাৎ 2p সঙ্গে সমান হবে। এখানে পিপি কেটে গেল, তাহলে কি হলো? 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 5 সমান 2 হলো। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার বলছে ওই আসল মানে ওই পি টাকা 20 বছরে সুদে আসলে কত হবে বলছে। দেখি সুদে আসলে কত হয়। তাহলে ওই পি টাকা 20 বছরে কত হবে? না পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 20 হবে, 20 বছর পরে ওই টাকাটা। এবারে এখানে লক্ষ্য করো, পি ইন্টু 1 প্লাস R/100, 20কে লিখতে পারি কি 5 গুণিতক 4, 5 গুণিতক 4, তাই আমি ব্র্যাকেট দিয়ে বাইরে 4 লিখলাম, ঠিক আছে। এটা লিখতে পারি তো, দেখো ঠিক লিখছি কিনা। ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেটটা তুলে দিলে 5 আর 4 গুণ হবে, 5 4 কত 20 হবে, অর্থাৎ আগের লাইনটা ফিরে যাবে। তার মানে লাইনটা ঠিক লেখা আছে। এবার লক্ষ্য করো, পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 5টা 1 নম্বর সমীকরণে কত মান বাড়ানো আছে? 2। তাহলে এই জায়গাটা আমি 2 বসিয়ে দেবো। তাহলে পি ইন্টু 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে 16p, অর্থাৎ 20 বছর পরে যেটা হবে সেটা আসলের 16 গুণ হবে। ক্লিয়ার? অর্থাৎ উত্তরটা হবে 16 গুণ। এবারে আমরা 4 দাগের 8 প্রশ্নের উত্তরটা দেব। 4 দাগের 8 যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস 10 সেমি। তাহলে একটা বৃত্ত, তার ব্যাস 10 সেমি, পি এরও একটা বিন্দু যে ওপি সমান 8 সেমি। তাহলে যেহেতু ব্যাস বলে দিচ্ছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ 5 সেমি, তাহলে পি তাহলে বৃত্তের বাইরে হবে, যেহেতু বলে দিচ্ছে ওপিটা 8 সেমি। তাহলে পি ওপিটা 8 সেমি। পি বিন্দুগামী একটি সরলরেখা বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুগামী একটা সরলরেখা টানা হয়েছে, বৃত্তটাকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। বলেছে পি এ এবং পিবি এর গুণফলের মানটা কত হবে? এবার লক্ষ্য করো, আমি এ আর সি যোগ করে দিয়েছি, আর বি আর ডি যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে কি করা হলো আরেকবার বলছি, ওপি দেওয়া আছে 8 সেমি, পি থেকে একটা সরলরেখা টানা হয়েছে যেটা বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি এ এবং পিবি গুণফলের মান কত, এটা বের করতে হবে। আমি কি অঙ্কন করলাম? আমি কি করেছি, পিওটাকে বাড়িয়ে দিয়েছি যেটা বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে, এবং এখানে পিওটা সি বিন্দুতে ছেদ করেছে। এবারে বিডি আর এসি যোগ করে দিয়েছি। ক্লিয়ার? এবারে লক্ষ্য করো, এ সি ডি বি এই যে চতুর্ভুজ, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এবার লক্ষ্য করো, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়? বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা যদি এক্স হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। এবার লক্ষ্য করো, এই দুটো কোণ মিলেও তো 180 ডিগ্রি হয়, যেহেতু এটা এক সরলরেখা মানে এক সরল কোণ, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে 180 ডিগ্রি, আবার এটার সঙ্গে এটা যোগ করলে 180 ডিগ্রি। তার মানে কি এই দুটো কোণ পরস্পর সমান। এটা যদি এক্স হয় তাহলে এটা হবে 180 মাইনাস এক্স। একই রকম হবে এর দুটো যোগফল 180 বলে এটা এক্স হলে এটাও হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে সেই অর্থে এই কোণটা আর এই কোণটা এসিপি আর এ বিডি এই দুটো কোণ সমান। একই রকম যুক্তিতে এইখানের যে কোণটা আছে অর্থাৎ বিএসি কোণ আর বিডিসি কোণ, এই দুটো কোণ পরস্পরের কি পরস্পর যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা মিলে 180 ডিগ্রি, আবার এই কোণটা আর এর সংলগ্ন যে কোণটা আছে এগুলো এক সরল কোণ বলে এটা মিলে 180 ডিগ্রি। তাহলে পিএসি কোণ মানে এই কোণটা
সমান বিডিসি কোণ, অর্থাৎ এই কোণটা। ক্লিয়ার? এইবার লক্ষ্য করো এ সি পি এই যে ত্রিভুজটা আর পি বি ডি এই যে বড় ত্রিভুজটা, এই ত্রিভুজ আর পি এ সি ত্রিভুজ দুটো সদৃশ কোণী। কী করে বললাম? আমরা প্রমাণ করেছি এই কোণটার সঙ্গে এই বড় ত্রিভুজের এই কোণটা, ছোট ত্রিভুজের এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের ডি কোণটা আর পি কোণটা উভয়ের ক্ষেত্রেই কমন কোণ, অর্থাৎ এই দুটো ত্রিভুজ তাহলে সদৃশ কোণী। সদৃশ কোণী হলে কি হয়? অনুরূপ বাহুগুলো সমানুপাত হয়। সেই যুক্তিতে আমরা লিখেছি এপির অনুরূপ বাহু হচ্ছে ডিপি, তাহলে এপি বাই ডিপি সমান সিপির অনুরূপ বাহু হচ্ছে বিপি বিপি, তাই সিপি বাই বিপি কোণাকোণি গুণ করলে এপি ইন্টু বিপি সমান 39 হবে, অর্থাৎ এককটা 39 সেমি হবে। ক্লিয়ার হলো? এইবারে 4 দাগের যে 9 এই প্রশ্নটা ছিল কি না, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবি এবং ডিসি বাহুকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে। লক্ষ্য করো ছবির দিকে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এবিসিডিগুলো একটা বৃত্তের কী বলে এবিসিডি এই বিন্দুগুলো বৃত্তের উপরে অবস্থিত। এবার এবি আর ডিসিকে বাড়িয়ে দিলে পি বিন্দুতে ছেদ করেছে বলে দেওয়া হয়েছে, আর এডি আর বিসিকে বর্ধিত করলে এরা কিউ বিন্দুতে ছেদ করেছে বলেছে। এবারে কোণ এডিসির মান এডিসি এই কোণটার মান 75 ডিগ্রি বলে দেওয়া আছে, আর কোণ বিপিসির মান কোণ বিপিসি অর্থাৎ এই কোণটার মান 35 ডিগ্রি বলে দেওয়া আছে। প্রশ্ন করেছে বিএডি আর ডিকিউসি এই কোণটার মান কত। লক্ষ্য করো এখানেও দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার এই কোণটা 75 ডিগ্রি বলে দেওয়া ছিল, তাহলে এই কোণটার মান কত হবে না, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 75 বাদ দিলে এটা হবে 105 ডিগ্রি। ক্লিয়ার? এবারে লক্ষ্য করো এই যে ত্রিভুজটা এ ডি পি এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা হলো 75 ডিগ্রি, এটা অলরেডি 35 ডিগ্রি বলে দেওয়া ছিল। কেমন? তাহলে এই কোণটার মান কত পেয়ে যাব, কারণ কি করে না এ কোণ ডি কোণ আর পি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলে কত হলো 110 ডিগ্রি। 75 আর 35 যোগ করলে কত হচ্ছে 110, তাহলে এ কোণের মানটা হবে তাহলে 70 ডিগ্রি। ক্লিয়ার? এ কোণের মানটা হয়ে গেল 70 ডিগ্রি। এইবারে আবার এ কিউ বি এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় না, এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে হলো 105 আর 70, 105 আর 70 যোগ করলে কত 175, তাহলে অবশিষ্ট হলো 5, তাহলে এই কোণটার মান হবে 5 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই কোণটার মান হলো 70 ডিগ্রি, অর্থাৎ বিএডি কোণের মান 70 ডিগ্রি আর ডিকিউসির মান হবে 5 ডিগ্রি। এবারে 10এর প্রশ্নটা কি বলেছে লক্ষ্য করো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য আর একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটোই সমান, তাহলে কোনটির ঘনফল বা আয়তন বেশি হবে? ঘনকের বাহু যদি এ হয়, গোলকের ব্যাসার্ধ তাহলে এ একক হবে, তাহলে ঘনকের আয়তন বা ঘনফল একই কথা। আয়তনের সূত্র কি? বাহুর কিউব, অর্থাৎ এর কিউব ঘন একক, আর গোলকের আয়তন কি সূত্র? 4/3 পাই আর কিউব, এখানে আর নয় ব্যাসার্ধ এ আছে, তাই 4/3 পাই এ কিউব, এককটা হবে ঘন একক। দেখাই যাচ্ছে ঘনকের আয়তন হচ্ছিল এ কিউব আর এটা আছে 4/3 পাই এ কিউব। এদের মধ্যে কে বড় না, পাই মানে কি 22/7, 22/7 কাছাকাছি, তাহলে একে থাকতে বড়। 4/3 এটাও একে থাকতে বড়, তাহলে অবশ্যই এই গুণফলটা একে থাকতে বড়। তাহলে একে থাকতে বড়োর সংখ্যা গুণ করলে এ কিউব থাকতে অনেক বেশি বড় হবে, তাই ঘনকের আয়তনটা আমরা বলবো বেশি। ঘনকের নয়, এর গোলকের আয়তনটা বেশি হবে, যেহেতু 4/3 পাইটা একের থাকতে অনেক বেশি, তাই ঘনকের আয়তনের তুলনায় গোলকের আয়তনটা অনেক বড় হয়ে যাবে, তাই উত্তরটা হবে গোলকের আয়তন বেশি। এবারে 4 দাগের যে 11 প্রশ্নটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিচ্ছে ভি একক, ভূমির ক্ষেত্রফল এ একক, তাহলে ভি এই দেখো শঙ্কু এর ভূমির ক্ষেত্রফল এ
উচ্চতা আছে এইচ, আয়তন হচ্ছে ভি, হলে এবি বাই এইচের মান কত? দেখো আমরা আয়তনের সূত্র কি জানি? আমরা আয়তনের সূত্র জানি 1/3 মানে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতার 1/3 করলেই হয় শঙ্কুর আয়তন। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে কি? ভূমির ক্ষেত্রফল। তাহলে উত্তরটা হলো 1/3 ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল এ ইন্টু উচ্চতা এইচ। তাহলে এ এইচ বাই ভির মান, তিনটা উপরে উঠে যাবে, ভিটা নেমে যাবে, তাহলে এ এইচ বাই ভির মান হবে 3। উত্তরটা হবে তাহলে 3। এবারে 4 থেকে যে 12 প্রশ্নটা বলেছে সেখানে কি বলা হয়েছে লক্ষ্য করো। বলা আছে √8 প্লাস √9, √8 প্লাস √9, আর একটা সংখ্যা দেওয়া আছে √11 প্লাস 2। এদের মধ্যে কোনটি বড়? যেটি বড় তার বর্গও বড় হবে। এই জন্য √8 প্লাস √9 এর বর্গ বের করেছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলে দেখো 17 প্লাস 2√72। একই রকম হবে √11 প্লাস 2 হোল স্কোয়ার বের করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা প্রয়োগ করে তাহলে কত হচ্ছে 15 প্লাস 2√44। দেখেই বোঝা যাচ্ছে 17 থাকতে 15 ছোটো, আর √72 থাকতে 44 অনেক ছোট। তাহলে অবশ্যই উপরেরটা বেশি হবে ডেফিনেটলি। তাহলে উত্তরটা হবে √8 প্লাস √9টা অনেক বড় √11 প্লাস 2 চেয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।